থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি ম্যাম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ও ইট ওয়াজ লাভলি স্পিকিং উইথ ইউ। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এই ইন্টারভিউ ভীষণ ভালো হয়েছে। আমরা নেক্সট তাহলে কবে এই বিষয়ে আলোচনা করছি? আমরা বিষয়টা একটু ইন্টারনালি আলোচনা করে নিই অ্যান্ড উই উইল গেট ব্যাক টু ইউ। একটু কি বলা যায় যে মানে কবে নাগাদ এই বিষয়ে আমরা জানতে পারবো? উই উইল গেট ব্যাক টু ইউ। মানে মোটামুটি কবে? আই সেড we will get back to you. চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক প্রস্তুতি দরকার হয়, অনেক মাথা ঘামাতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়, অনেকটা মানসিক প্রস্তুতির অনেকখানি দরকার হয়, কারণ এই অনেক কিছু নির্ভর করে একটা চাকরি পাওয়া বা না পাওয়ার উপর। তো সেই জন্য কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার অনেকদিন আগে থেকে সেটার জন্য ব্যস্ত হয়ে চিন্তা ভাবনা করে প্ল্যান করে রেডি হয়ে সবকিছু করে যেতে হয়। তা সবকিছুর পরেও আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ দেওয়ার পর হয়তো রিক্রুটার বা ইন্টারভিউয়ার যিনি আছেন তিনি বললেন যে উই উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে, ইন্টারভিউ ভালো হয়েছে বাজে হয়েছে হোয়াট এভার ইট ইজ, বাট আমরা কথা বলে জানাচ্ছি। এই কথা বলে যে জানাচ্ছির ব্যাপারটা সেটা কবে হবে, কতদিনের মধ্যে হবে, তখন আমরা কি করতে পারি ওই বিষয়টা থেকে বেরোনোর জন্য বা কতটা এগিয়েছে ব্যাপারটা জানার জন্য। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব, কারণ এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে দিয়ে অনেক 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 চাকরি প্রার্থী মানুষজন যাচ্ছে এবং এটার পরবর্তী ধাপে যে কি করা উচিত তার কোনো পরিষ্কার ডিরেকশন তাদের কাছে নেই। এখানে আমরা ইন্টারভিউ শেষেই একটুখানি জিজ্ঞেস করে নিতে পারি যে আমরা কবের মধ্যে এক্সপেক্ট করছি যে কিছু রকম ভাবে কোনো রেসপন্স যদি আসা যায়। যদি উনি বলেন যে উই উইল গেট ব্যাক টু ইউ, সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস তো করতে পারি, কিন্তু যদি উনি সেই মুহূর্তে না পরিষ্কার করে বলতে চান, আমাদেরও সেখানে পরিষ্কার করে বারবার জিজ্ঞেস করাটা ঠিক লাগে না, দেখতে ঠিক লাগে না। তো আমাদের সেই অপশনটা তো খুব বেশি ভাবে নেই, আমাদের ওই অপশনটা তো কাটাকুটি হয়ে গেল। তাহলে আমাদের এটার অল্টারনেটিভ অপশন কি থাকবে? এই যে গোটা ব্যাপারটা, এটার একটা শব্দ আছে ইংরেজিতে, গোস্টেড, মানে তোমাকে ঘোস্ট করে দিয়েছে। এবার এই যে তুমি ঘোস্টেড হয়ে গেলে, তাহলে তুমি তারপর ব্যাপারটা কিভাবে ডিল করবে? এটা এখানে কি আরো অ্যাপ্রোচ করা উচিত, নাকি এবার এটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে অন্যদিকে অ্যাপ্লাই করা উচিত বা অন্যদিকে চেষ্টা করা উচিত? আজকের ক্যারিয়ার দিদির এই ভিডিওতে আমরা দেখে নেবো যে চাকরির ইন্টারভিউ দেওয়ার পর তোমায় যদি গোস্ট করে দেয়, তোমাকে যদি কোনো কিছু পরিষ্কার কিছু না জানায়, চাকরিটা হলো কি হলো না, ইন্টারভিউ হলো মানে ক্র্যাক করলে কি করলে না, বা কোনো রকম রেসপন্সই যদি না আসে, তাহলে সেই ব্যাপারটা আমরা কিভাবে ডিল করব, তার কোনো যথাযথ উপায় আছে কি না? যথাযথ উপায় আছে, সেটা 3টে ধাপে আমরা আজকে আলোচনা করব। 3টে ধাপ। প্রথম ধাপ অপেক্ষা। প্রত্যেকটা ইন্টারভিউ এর সঙ্গে অনেকগুলো চিন্তা ভাবনা, আশা নিরাশা, এইটা হবে না হবে, অনেক কিছু প্ল্যান পরিকল্পনা থাকে, জড়িয়ে থাকে। কিন্তু এবার তুমি যদি এখানে তাড়াহুড়ো করো, ওনাদের যদি অতিরিক্ত মানে ওনাদের যদি তুমি যথাযথ সময়টা না দাও যে তোমার ইন্টারভিউটা যে হয়েছে সেটা ঠিক ঠিক করে বিচার করার, ওনাদের কাছে কিন্তু তোমার মতন অনেকগুলো প্রোফাইল আছে দেখে বাছার জন্য। ঠিক আছে, মানে এটা শুনতে হয়তো খুব খারাপ লাগছে বা খুব হার্শ কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু দেখো তোমাদেরকে কঠিন কথাটাও তো বলার একটা লোক চাই। তো আমি না হয় সেই খারাপ মানুষটা হলাম। তো এই যে চাকরির বাজার এখন চলছে, সেখানে তুমি যদি কোন রকম ভাবে একটু নেগেটিভ কিছু যদি ভাইব আসে, তাহলে তাদের কাছে তোমাকে না করে অন্য লোককে নেওয়ার মতন অনেকগুলো অপশন তাদের কাছে আছে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তাহলে একটু ধৈর্য ধরতে হবে। তো অবশ্যই সেটা মানে আদি অনন্ত কাল অব্দি আমরা অপেক্ষা করব না, দেখবো না, কিন্তু কিছুদিন তো অপেক্ষা করব। কারণ তারা যখন তোমার কাছে তোমার ইন্টারভিউ নিয়েছে, তাদেরকেও তোমাকে এনাফ টাইম দিতে হবে, তাদেরও হাজারটা ব্যস্ততা আছে, তোমার মতন অনেকজনকে তারা ইন্টারভিউ নিচ্ছে, সেই সময়টা একটা নির্দিষ্ট সময় তুমি ধরে রাখো। ধরো তুমি ভাবলে 5 থেকে 7 দিন। তো ইন্টারভিউ দেওয়ার পর তোমার এই 5 থেকে 7 দিনের মধ্যেও যদি কোনো রকম রেসপন্স না আসে, তাহলে তোমাকে এই পরবর্তী ধাপ, ধাপ নম্বর 2-তে
তোমাকে যেতে হবে। 2 নম্বর ধাপে আছে রিচ আউট করা। যে রিক্রুটারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তোমার ইন্টারভিউ অব্দি স্টেজে তুমি এসছো, সেই রিক্রুটারকে তুমি রিচ আউট করো। তার জন্য তোমার কি করতে হবে, যদি সে তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকে অফিসিয়ালি, তাহলে তোমার হোয়াটসঅ্যাপের অপশনটা আছে ঠিকই, কিন্তু তা না হলে তুমি তাকে একটা মেল পাঠাতে পারো, বা লিঙ্কডিনে যে যদি সে তোমার সঙ্গে কানেক্টেড থাকে, তুমি লিঙ্কডিনেও তাকে একটা মেসেজ করতে পারো। আইডিয়ালি এখানে ঠিক ঠিক পদ্ধতি যদি বলো, মানে অফিসিয়াল পদ্ধতি যদি বলো, সেক্ষেত্রে ইমেল হলো সবচেয়ে প্রফেশনাল ওয়ে অফ কমিউনিকেশন। তো তুমি 7 দিন পর, ওই 5 থেকে 7 দিন পর যদি তুমি কোনো রেসপন্স না পাও, তাহলে সেই রিক্রুটারকে তুমি একটা ইমেল পাঠাতে পারো। কি থাকবে সেই ইমেলে? খুব সহজভাবে বলতে হবে তোমার বক্তব্যটা। সবসময় খেয়াল রাখবে যে মেলটা তুমি পাঠাচ্ছ সেখানে যেন তার টোন একদম প্রফেশনাল আর ওয়ার্ম একটা টোন হয়। ভীষণ রেগে গিয়ে, তোমার যতই নিজের মধ্যে এটা নিয়ে রেগে যাওয়া বা ফ্রাস্ট্রেশন থাক না কেন, থাকাটাই স্বাভাবিক, কিন্তু তার কাছে কিন্তু কখনো তুমি সেটা প্রকাশ করবে না। তার কাছে একদম পেশাদারি মানুষের মতো তুমি পরিষ্কার ভাবে শুধু নিজের বক্তব্যটা রাখবে। ঠিক আছে? এবার ধরো ইমেলে তোমার সঙ্গে অলরেডি তার সঙ্গে কমিউনিকেশন হয়েছে, তো তাহলে তুমি সেই কমিউনিকেশনে যে থ্রেডটা, সেখানেই তুমি রিপ্লাই অল করে এটা মেলটা লিখতে পারো। যদি তোমার ইমেলে কমিউনিকেশন না হয়ে থাকে, তাহলে তুমি একটা আলাদা নতুন করে মেল পাঠাতে পারো, যেখানে তুমি মেলটা এইভাবে লিখতে পারো। তার সাবজেক্ট লাইন হবে ফলোইং আপ অন, যে জব টাইটেলটা দিচ্ছ সেই জব টাইটেলটা এই জব অ্যাপ্লিকেশন। এবার তুমি যখন অ্যাড্রেস করছো তোমার সেই হায়ারিং ম্যানেজারকে, রিক্রুটারকে, এবার তুমি সেটার অ্যাড্রেস করার পর তোমার বক্তব্যগুলো একে একে লিখবে। I am writing to follow up on my application for the job টাইটেলটা লিখলে, পজিশন at, কোম্পানির নামটা লিখলে, I had a great time speaking with the team and learning more about the opportunity. I am still very excited about the possibility of contributing to your work, especially. এবার ওই গোটা ইন্টারভিউর মধ্যে থেকে সবচেয়ে ইম্প্যাক্টফুল একটা জায়গা তুমি তুলে নাও, যেখানে তোমার মনে হচ্ছে তুমি সবচেয়ে বেশি একটা প্রভাব তৈরি করতে পেরেছো তোমার ইন্টারভিউর প্রতি, যেখানে তোমার মনে হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে, যেখানে তুমি কোম্পানির ব্যাপারে জানতে পেরেছো, কোম্পানির সঙ্গে রিলেট করতে পেরেছো, ওই বিষয়টা তুলে নিয়ে তুমি এখানে দিতে পারো। I understand that hiring processes take time, but I wanted to check in to see if there have been any updates on the role or next steps. Please let me know if you need anything further from me. Thank you again for the opportunity and your time. I really appreciate it and hope to hear from you soon. এই টেমপ্লেটটা আমি নিচেও দিয়ে দেবো, যাতে তুমি সহজে এখান থেকে এটা ব্যবহার করতে পারো। ধরো তুমি এটা পাঠিয়ে দিলে কিন্তু তারপরেও কোনো রেসপন্স এলো না, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের যেতে হবে স্টেজ নাম্বার 3 তে। স্টেজ নাম্বার 3 তে আমরা আরো একটা ফলো আপ ইমেল পাঠাবো, তবে সেইটা তুমি এই রিক্রুটারকে বা এই হায়ারিং ম্যানেজারকেই যে পাঠাবে তার কোনো মানে নেই। ইনি যদি রেসপন্ড না করেন, তাহলে তুমি কিন্তু তোমার যদি সেকেন্ড পয়েন্ট অফ কন্ট্যাক্ট যদি থাকে কেউ, তাকেও তুমি সেটা পাঠাতে পারো। আমরা এখানে যেটা করব, যদি আমরা আগের ব্যক্তিকেই পাঠাই, তাহলে কিন্তু ওই যে মেলটা আমরা আগে পাঠিয়েছিলাম সেখানেই রিপ্লাই অল বলে ক্লিক করে তাতে আমরা এই মেলটা লিখব, নতুন করে মেল লিখবো না। যদি আগের মেলটা যাকে পাঠিয়েছি তার বদলে তুমি অন্য কাউকে পাঠাও, তখন তোমাকে একটা নতুন করে মেল লিখতে হবে। এবার আমরা দেখে নিই যে ইমেলটা ঠিক কিরকম হবে। I wanted to check with you once again regarding the, যে জব টাইটেলটা সেটা লিখলে, position I applied for. I completely understand that how busy things can get during the hiring process. Just wanted to let you know that I'm still very interested in the opportunity and would appreciate any updates you are able to share, even if it is a simple yes or no. Thank you again for your time and consideration.
I have really valued learning more about your team and the company, and I'd love to stay in touch for any future opportunities as well. Wishing you and the team all the best. এখানে তুমি কি করছো, তুমি শুধুমাত্র যে তোমার কাজের ব্যাপারেই বলছো তা নয়, তুমি তাকেও অ্যাপ্রিসিয়েট করছো, তার টাইমকে অ্যাপ্রিসিয়েট করছো এবং তাকে সিম্পলিফাই করে এটাও বলে দিচ্ছ শুধু হ্যাঁ না বলে দাও বাবা তাতেও হবে। তো সেইটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এত কিছুর পরেও তুমি যে তাদের প্রতি কোনো রকম রাগ বা তাড়াহুড়ো এইসব দেখাচ্ছ না, খুব পেশেন্স নিয়ে তুমি বলছো, এটাও কিন্তু একটা ভীষণ গ্রেসফুল স্টেপ হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোনো সময় তাড়াহুড়ো করে হুড়মুড় করে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিতাম বা রাগ দেখিয়ে ফেললাম, হতাশা দেখিয়ে ফেললাম, কেউ কারোর কিচ্ছু যায় আসে না। তুমি যদি এত মানে ওদের কোন রকম ভাবে ওদেরকে দেখাও যে ওরা যেরকম চাচ্ছে তার থেকে একটু আলাদা হচ্ছে, they will just choose someone else, ঠিক আছে? তো এই সুযোগটা করা যাবে না, এই সুযোগটা ওদেরকে দেওয়া যাবে না। যদি এরপরেও রেসপন্স না আসে, জাস্ট ফরগেট ইট, ভুলে যাও। এবার অন্য জায়গায় অ্যাপ্লাই করা শুরু করো, অন্য জায়গায় চাকরি খোঁজা শুরু করো। একটা জায়গায় যদি না আসে সেখানে মুখ গোমরা করে মন খারাপ করে থাকবে না। ওদেরও যেরকম অনেক ক্যান্ডিডেট আছে, তোমার কাছেও অনেক কোম্পানি আছে যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, যেখানে তুমি চাকরি খুঁজতে পারো এবং চাকরি পেতে পারো। তাই নিজের সময় এনার্জি কোনখানে দিচ্ছ সেটা ভালো করে অবজার্ভ করো। শুধু মন খারাপ করে বসে থাকাতে কি তোমার এনার্জি যাচ্ছে? তাহলে এখানে কারোর লাভ হচ্ছে না, কোম্পানির তো ছেড়েই দাও, তোমার নিজেরও লাভ হচ্ছে না। কোথায় সেটা লাভ হবে? যদি সেইটাকেই তুমি নিজের একটা ভালো অন্য কাজে অ্যাপ্লাই করার জন্য, অন্য চাকরি খোঁজার জন্য স্ট্র্যাটেজিক্যালি তুমি যদি এটাকে ব্যয় করো, তাহলে এতে ভালো ফল হবে, তাতে তুমি একটা ঠিকঠাক ভাবে চাকরি পাওয়ার দিকে এগোতে পারবে। তাই নিজের এফর্টটাকে ঠিক দিকে ব্যয় করো। আজকে ক্যারিয়ার দিদির ভিডিও এই পর্যন্তই। চাকরির বিভিন্ন দিক নিয়ে যদি আলোচনা করতে হয়, জানতে হয়, শিখতে হয়, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকেও লাইক করতে ভুলো না। আর তোমার বন্ধুদের সঙ্গে ওটা শেয়ার করো, যাতে তারাও এই সমস্যার মধ্যে দিয়ে যখন যায় তখন তাদের কাছেও একটা উপায় থাকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।